আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ 41% বেড়েছে। নেপালের সঙ্গে দ্রুত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ। সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা। 20 জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল। হামের উপসর্গে আরো 5 শিশুর মৃত্যু। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়েছে। 2025 সালের হিসাব অনুসারে ওই দেশের ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 83,41,00,000 সুইস ফ্রাঙ্ক। 2024 সালে এর পরিমাণ ছিল প্রায় 59 কোটি সুইস ফ্রাঙ্ক। আজ বৃহস্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2021 সালের পর গত বছরই বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। গত 10 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ জমা ছিল 2025 সালে। সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জমা হয়। বাংলাদেশের অনেক ব্যাংকও বৈধ পথে দেশটির ব্যাংকে অর্থ জমা রাখে। আবার বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরাও সুইস ব্যাংকে অর্থ জমা রাখেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে সুইস ব্যাংকের শাখাগুলোতে সেসব দেশে বসবাসকারী বাংলাদেশিরাও অর্থ জমা রাখেন। সেগুলো সুইস ব্যাংকে জমা অর্থ হিসেবে বিবেচিত হয়। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দেশ থেকে জমা হওয়া এসব অর্থ সে দেশের দায় হিসাবে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করে থাকে। এর মানে সুইস ব্যাংকে রাখা সব অর্থ পাচার করা নয়। বাংলাদেশের সুইস ফ্রার খুব একটা প্রচলন নেই। বর্তমান বাজার দর অনুসারে এক সুইস ফ্রাতে 152 থেকে 153 টাকা পাওয়া যায়। প্রতি সুইস ফ্রা 152 টাকা ধরলে সুইস ব্যাংকের প্রতিবেদন অনুসারে সুইস ব্যাংকে 2025 সালের শেষে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ 12,778 কোটি টাকা। এসএনবির প্রতিবেদন অনুযায়ী 2022 ও 2023 সালে পরপর 2 বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গিয়েছিল। ওই 2 বছর যথাক্রমে 5.5 কোটি সুইস ফ্রা ও 1.25 কোটি সুইস ফ্রা জমা ছিল। এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম বলেন, আশা করা হয়েছিল 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ থেকে অর্থ পাচার কমবে, কিন্তু সুইস ব্যাংকের এই হিসাব প্রমাণ করে অর্থ পাচার কমেনি। এটি অর্থনীতির জন্য মোটেও ভালো ফল বয়ে আনছে না। আমার মতে সুইস ব্যাংক ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে অর্থ পাচার হয়। মইনুল ইসলামের মতে এখন দেখার বিষয় বর্তমান সরকার অর্থ পাচার বন্ধের পাশাপাশি পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কি উদ্যোগ নেয়। তা না হলে অর্থ পাচার থামবে না। একসময় সুইজারল্যান্ডের ব্যাংকগুলো পাচার হওয়া অর্থ জমা রাখার জন্য অন্যতম পছন্দের গন্তব্য ছিল, কারণ তখন দেশটির ব্যাংকগুলো এসব তথ্য অন্য কোনো দেশের সঙ্গে আদান প্রদান করতো না। অর্থ পাচার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির আওতায় ছিল না সুইজারল্যান্ডের ব্যাংকগুলো। কিন্তু গত কয়েক বছরে সেই দৃশ্যপট অনেকটাই পাল্টে গেছে। আন্তর্জাতিক নানা চুক্তির কারণে এখন সুইজারল্যান্ড বিভিন্ন দেশের সরকারের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করে। তাই এখন অনেক ব্যবসা বাণিজ্যের আড়ালে বিভিন্ন দেশে অর্থ পাচার করেন এমন অভিযোগ আছে। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান সে দেশের শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রণালয়ের সচিব কৃষ্ণ বাহাদুর রাউতের সঙ্গে তার কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে বাংলাদেশ ও নেপালের মধ্যকার অনিষ্পন্ন অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ, বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। বৈঠকে রাষ্ট্রদূত দুই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। উভয় পক্ষ উল্লেখ করেন, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভৌগোলিক নৈকট্য এবং সুসম্পর্ক থাকা সত্ত্বেও বাংলাদেশ ও নেপালের মধ্যকার বাণিজ্যের পরিমাণ এখনো সম্ভাবনার তুলনায় অনেক কম। বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, সংযোগ উন্নয়ন এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে অধিকতর সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত হন। তারা আশা প্রকাশ করেন, অব্যাহত প্রচেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে আগামী বছরগুলোতে বাংলাদেশ নেপাল অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে। জাতীয় সংসদে অধিবেশন কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় মাথা ঝুঁকিয়ে স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানানোর রীতি বাতিলের ঘোষণা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি এ বিষয়ে সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মীয় রীতি মেনে চলতে বলেছেন। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে এই সিদ্ধান্ত দেন স্পিকার।
তিনি বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 267 অনুযায়ী সংসদের বৈঠক চলাকালে সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং আসন গ্রহণ বা ত্যাগ করার সময় কোনো সদস্য সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। অষ্টম সংসদে বিধিটি সংশোধন করে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়। তিনি বলেন, আমি পরীক্ষা করে দেখেছি অষ্টম সংসদের কার্যপ্রণালী বিধি সংক্রান্ত স্থায়ী কমিটি সংসদে একটি প্রতিবেদন উপস্থাপন করে, যা পরে সংসদে বিবেচিত ও গৃহীত হয়। এর মধ্যে 267 ধারার 1 নং অনুচ্ছেদে বিধির সংশোধনী অন্তর্ভুক্ত ছিল। স্পিকার হাফিজউদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, যেহেতু কার্যপ্রণালী বিধি থেকে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে, সেহেতু আপনারা জাতীয় সংসদের যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন। এর আগে গত 16 জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান স্পিকারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনুরোধ জানান। আগামী 20 জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্ন ফাঁস বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সবার সহযোগিতার ফল। বৃহস্পতিবার সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ডক্টর এহসানুল হক মিলন এ তথ্য জানান। দায়িত্ব গ্রহণের 4 মাস পূর্তি উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, সরকারের ঘোষিত 180 দিনের কর্মসূচির আওতায় শিক্ষা খাতের সংস্কার, মানোন্নয়ন এবং শিক্ষার্থী বান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়। ডক্টর এহসানুল হক মিলন বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই প্রাথমিক ও মাধ্যমিক স্তরে স্থগিত থাকা বৃত্তি পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান একটি সমস্যার সমাধান করা হয়েছে, যেখানে বিভিন্ন বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুল বৃত্তি পরীক্ষার কার্যক্রমে সম্পৃক্ত হতো না। হামির উপসর্গ নিয়ে দেশে গত 24 ঘন্টায় বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত আরো 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামির উপসর্গে আক্রান্ত হয়েছে 1148 জন। এ পর্যন্ত দেশে হাম ও হামির উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা 666 জনে পৌঁছেছে। তাদের মধ্যে হামির উপসর্গ নিয়ে 573 শিশু ও নিশ্চিত হামে 93 শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে যে 5 শিশুর মৃত্যু হয়েছে, তার মধ্যে 2 শিশু মারা গেছে সিলেট বিভাগে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একটি করে শিশুর মৃত্যু হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।